আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এতে অনুমোদন দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের, যাতে কোনো দল বা তার অঙ্গ সংগঠনকে শাস্তি দিতে পারবেন আদালত। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রত্যক্ষ নির্দেশে ঘটে গেছে দেশের ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ড। এমন তথ্য প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে। এছাড়া গেল 16 বছরে গুম, খুন আর হত্যার শিকার হাজারো নিরীহ মানুষ। গুম কমিশনের রিপোর্টেও প্রমাণ মিলেছে হত্যা ও গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম। এত কিছুর পরেও অভ্যুত্থান পরবর্তী শেখ হাসিনার বিচার ও দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠলেও পার হয়ে গেছে 10টি মাস। অবশেষে কয়েকদিন ধরে ফ্যাসিবাদ বিরোধীদের আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শনিবার রাতে বসে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল জানান, খুব শীঘ্রই জারি হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এছাড়া বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে উচ্ছ্বাস করেছেন আন্দোলনকারীরা। একই সাথে 3 দফার পুরোপুরি বাস্তবায়ন ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণাও দিয়েছেন তারা। সন্ধ্যার পরপরই শাহবাগ ঘিরে বাড়তে থাকে জমায়েত। টানা 48 ঘন্টা লাগাতার অবস্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় উচ্ছ্বাস করেন সবাই। মুহূর্তে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো রাজপথ। জনসমুদ্রে রূপ নেয় আনন্দ মিছিল, প্রদক্ষিণ করে পুরো শাহবাগ এলাকা। এ সময় তারা পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন। আমি শহীদ ফারহান ফায়াজের পরিবারের পক্ষ থেকে এবং বাকি সকল শহীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মধ্য থেকে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম মুগ্ধ শহীদ হয়ে যায়নি। আর কখনো যদি বাতিলের বুকে গুলির সামনে যদি এভাবে বুক চেতে দেওয়া লাগে, আমরা সকলে এক একজন আবু সাইদের ভূমিকায় অবতীর্ণ হব। আওয়ামী লীগ নিষিদ্ধের যে আমাদের প্রত্যাশা, জুলাই ডিক্লারেশনের মাধ্যমে আমরা এটাকে আরও একটা শানিত এবং পরিপূর্ণ রূপ দেখতে চাই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আংশিক দাবি পূরণ হয়েছে, এমনটা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মধ্যরাতে মগবাজার চৌরাস্তায় নেতাকর্মী ও সমবেত জনতার উদ্দেশ্যে পথসভার বক্তব্যে এসব বলেন তিনি। জানান 24 জুলাইকে হারিয়ে যেতে দেয়া হবে না। দাবি করেন শহীদদের পরিবার সাহায্য নয়, হত্যার বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ তারাও চান। দাবি করেন অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের। শেষে বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আবারও দেখা হবে। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হট কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস,
দেশের বাইরের খবর। এড়ানো গেছে ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করেছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রাতভর দীর্ঘ আলোচনার পর সংঘাতের লাগাম টানতে রাজি হয়েছে দিল্লি ও ইসলামাবাদ। সংকট সমাধানে সোমবার ফের হবে আলোচনা। পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলা দিল্লি ইসলামাবাদের নড়বড়ে সম্পর্ককে নেয় সংঘাত পর্যন্ত। সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি রূপ নেয় পূর্ণ সামরিক অভিযানে। ভারত যার নাম দেয় অপারেশন সিঁদুর, আর পাকিস্তান তাদের অভিযানের নাম দেয় বুনিয়ান উন মারসুস। অভিযান পাল্টা অভিযানে দুপক্ষেই প্রাণহানি, ক্ষয়ক্ষতি, কাঁপন ধরায় দুই দেশের জনগণকে তো বটেই, উপমহাদেশ ছাড়িয়ে আটলান্টিকের এপার ওপারের মানুষকেও। জাতিসংঘ ছাড়াও বিশ্ব নেতারা আহ্বান জানায় ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের। অবশেষে কাঙ্ক্ষিত শান্তির বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয় ভারত পাকিস্তান। এজন্য দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টুইটে যুদ্ধবিরতি প্রসঙ্গে বলেছেন, ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে কথা বলবে। যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে দিল্লি ও ইসলামাবাদ দুই পক্ষই। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, শনিবার ভারতের স্থানীয় সময় বিকেল 5টা থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে ভবিষ্যতে ভারতের ওপর কোনো হামলা হলে পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়া হবে, এমন বার্তা দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর পাকিস্তান বলছে, সার্বভৌমত্ব ও অখণ্ডতায় কোনো আপোষ করেনি ইসলামাবাদ। প্রতিবেশী দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐকমত্য এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। বিষয়টা এখন ডিএসকেলেশন পর্যায়ে চলে গেছে এবং যে নিউক্লিয়ার টেনশন বা বড় রকমের স্কারমিশের যে টেনশন, সেটা থেকে আমরা সরে আসতে পেরেছি এবং আমি আশা করি যে এটা থেকে হয়তো বড় রকমের একটা স্টেবিলিটির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যুদ্ধবিরতি ঘোষণা আসায় কিছুটা স্বস্তি ফিরেছে কাশ্মীরে। এই সিদ্ধান্তে অবসান হবে গেল কয়েকদিন ধরে চলা অস্থিতিশীলতা ও উদ্বেগ উৎকণ্ঠার, এমন প্রত্যাশা তাদের। जैसे हमने अभी खबरों में सुना, हम बहुत खुश हो गए। पिछले 4-5 दिनों से हम परेशान हो गए हैं। कोई जंग के साथ नहीं है, जंग में कोई भी जो है मसला हल नहीं होता है। এর আগে অপারেশন সিঁদুরের জবাবে শনিবার বুনিয়ান উন মারসুস নামে অভিযান শুরু করে পাকিস্তান। অভিযানে টার্গেট করা হয় ভারতের কিছু সামরিক ঘাঁটি। অভিযানের শুরুতেই আদমপুরের ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করে পাকিস্তান। রাখি জেসমিন, চ্যানেল 24। পাকিস্তান ভারতের যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানায়, যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফল মধ্যস্থতার জন্য অভিনন্দন জানান ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ দুই প্রতিবেশীকে সমর্থন অব্যাহত রাখবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখছেন চ্যানেল 24, সঙ্গে আছি আশিক তমাল। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য দেশ ত্যাগ করছে হাজারো মেধাবী শিক্ষার্থী, কিন্তু তার তুলনায় দেশে ফিরছেন যৎসামান্য। কর্মক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, অনিয়ম ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা মনে করছেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। মির্জা রাকিবের রিপোর্ট। 2023 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার 4/1 তরুণ, যাদের বয়স 15 থেকে 29 বছরের মধ্যে। সংখ্যায় 4,74,00,000। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য দেশ ত্যাগ করেন হাজারো মেধাবী শিক্ষার্থী। ইউনেস্কোর এক প্রতিবেদন বলছে, 2023 সালে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন 52,799 জন শিক্ষার্থী। আর গেল বছর সংখ্যাটা প্রায় 58,000, যাদের বড় অংশই আর ফিরছেন না। বড় একটা ইউনিভার্সিটি থেকে পরে বের হয়ে যদি 20-25 হাজার টাকা বেতনে চাকরি করতে হয়, তাহলে সে কেন বাইরে চলে যাবে না? যোগ্যতা আছে সেটা কিন্তু সে ফিল আপ করতে পারছে না, বিকজ অফ তার পলিটিক্যাল কোনো লবিং নাই। তো এই কারণে তার মধ্যে একটা কি বলবো প্রবণতা চলে আসবে যে বিদেশে চলে যাওয়ার। যে ফ্যাসিলিটিস দিয়ে একটা পোস্টে নেওয়ার কথা, ওই ফ্যাসিলিটিস দেখা যায় যে ক্ষেত্র বিশেষ অনেক জায়গায় নাই।
প্রতি বছর কত শতাংশ মেধা পাচার হয় তা নিয়ে সুনির্দিষ্ট গবেষণা নেই দেশের কোনো প্রতিষ্ঠানের। তবে বিশেষজ্ঞরা বলছেন ক্রমবর্ধমান অভিবাসনে শ্রমবাজারে বাড়ছে দক্ষ মেধাবী কর্মীর সংকট, আর সেই শূন্যস্থান দখলে নিচ্ছে বিদেশিরা। আমরা বলি যে আমাদের লেবার মার্কেট মেধা শূন্য, একটা বড় অংশ সে একদম টপ 5% হতে বিদেশে চলে যাচ্ছে, যারা সব খুবই বেস্ট অফ দ্য বেস্ট। সেটা একটা হিউজ ইম্প্যাক্ট আছে। আমরা কোনো একটা কাজ করতে গেলে দেশে ওরকম যোগ্য লোক খুঁজে পাই না, একটা বড় কারণ যে যোগ্য লোকরাই দেশের বাইরে চলে গেছে। সিপিডির নির্বাহী পরিচালক বলছেন, মেধা পাচার রোধে দেশে উন্নত কর্মসংস্থান ও পরিবেশ নিশ্চিতে উদ্যোগী হতে হবে সরকারকে। শিল্প খাত, সেবা খাত, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্যুরিজম, প্রযুক্তি, এই সমস্ত নতুন নতুন কাজের ক্ষেত্র অনেক কাজের সুযোগ করে দিতে হবে। আইন শৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় সেবার মানের উন্নতি, এইগুলি যদি আমরা ঠিক না করতে পারি তাহলে তো কাউকে ধরে রাখতে পারবো না, তরুণ প্রজন্মকে ধরে রাখতে পারবো না, ব্রেন ড্রেন হতে বাধ্য। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। হাওর বেষ্টিত অঞ্চল হবিগঞ্জে চলতি বছর বজ্রপাতে মারা গেছেন 6 জন কৃষক। বজ্রপাত প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বসানো হয় অন্তত 33টি লাইটন ক্যারেস্টার, কিন্তু সেগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কোনো কাজে আসছে না। ছবি হাতে বাবার স্মৃতি হাতড়াচ্ছেন ছোট্ট 2 সন্তান। জীবিকার জন্য মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান বানিয়াচং উপজেলার আরিয়ামুগুর গ্রামের কৃষক দুর্বাস দাস। স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী। 2 শিশু সন্তানকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। কোনো সমর্থন নাই, যাও কিছু দিছে আমার স্বামী মরার পরে 25,000 টাকা দিছে, এটি গেছে গা শ্রাদ্ধ গাইছি। ওখানে আমি কেমনে খামু, 2 বাচ্চা লই, আমার কোনোখানে জায়গার মতো নাই। বজ্রপাত থেকে রক্ষায় হবিগঞ্জে 2021-22 অর্থ বছরে 2 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে 33টি বর্জ্য নিরোধক দণ্ড বসানো হয়, অথচ দীর্ঘদিন ধরে মেরামত না করায় সেগুলো কাজে আসছে না। ফলে এখন বৃষ্টি এলে হাওরে যেতেই ভয় পাচ্ছেন কৃষকরা। আধা ঘন্টা শুধু বৃষ্টি নাই, শুধু টাড়া ফেডের দায়ে তারা জীবনে পড়ুয়া না করে কাজ কাম করা যাইতে হয়। আমরা এই মেশিনে কাজ করে না, আমরা অনেক মানুষ মারা যাইতেছে টাটা পড়িয়া। সরকার কাছে একটা চাওয়া, কারণ বর্জ্যপাতের জন্য একটা ব্যবস্থা নেওয়া হোক। কর্তৃপক্ষ বলছে বজ্রপাত প্রবণ এলাকায় বাড়তি সতর্কতার জন্য আশ্রয়ণ কেন্দ্র স্থাপনে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। এই ব্যবস্থাগুলো অনেক আগ থেকেই সেটা আপনার যে করা হচ্ছে, কার্যকর করা হচ্ছে আর কি। তালা ছাড়া রোপণ করা, তার পরবর্তীতে লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা। আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয় কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। হবিগঞ্জে গত 5 বছরে বজ্রপাতে মৃতের সংখ্যা 80, আর চলতি মৌসুমেই মারা গেছেন 6 কৃষক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।